তোমার কি কষ্ট হচ্ছে বন্ধু? আমি তোমার যন্ত্রণা অনুভব করতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন তুমি এমন নিস্তেজ হয়ে যাচ্ছ। সে তার ঝোলা থেকে একটি ছোট মাটির পাত্র বের করে এবং গাছের গোড়ায় কিছু ভেষজ মিশ্রিত জল দেয়। কিন্তু জলটি মাটিতে মেশার সাথে সাথে কালো হয়ে যায়। রোহান, গ্রামের প্রহরী, তার দিকে হেঁটে আসে। লীলা, তুমি আবার এই মরা গাছের সাথে কথা বলছো? আমি তোমাকে কতবার বলেছি বনের ভেতরটা আর আগের মতো নিরাপদ নেই। বোনটা অসুস্থ রোহান, খুব অসুস্থ। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুমি কি শুনতে পাও না ওর কান্না? আমি শুধু দেখি আমাদের গ্রামের ফলন কমে যাচ্ছে, নদীর জল ঘোলাটে হয়ে যাচ্ছে, আর গ্রামের বাচ্চারা এক অজানা রোগে ভুগছে। মোড়ল বলছেন এই বনের ওপর কোনো অভিশাপ লেগেছে। আমাদের হয়তো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না, এই বন আমাদের ঘর। আমরা আমাদের ঘর ছেড়ে কোথাও যাব না। নিশ্চয়ই কোনো উপায় আছে। আমি জানি তুমি বোনকে ভালোবাসো, কিন্তু তোমার নিজের কথাও তো ভাবতে হবে। আমি তোমাকে হারাতে চাই না লীলা। আমি তো এই বনেরই অংশ রোহান। বন না বাঁচলে আমিও বাঁচব না। দাদি, তুমি কি কিছু জানতে পারছ? বন কেন এমন মরে যাচ্ছে? মানুষ যখন প্রকৃতির ভাষা ভুলে যায়, তখন প্রকৃতিও তার সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বনের হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়েছে লীলা। জীবন স্ফটিক তার আলো হারিয়ে ফেলছে। জীবন স্ফটিক? সেটা কি? আমাদের পূর্বপুরুষরা বলতেন, এই বনের ঠিক কেন্দ্রে একটি জীবন্ত স্ফটিক আছে, যা পুরো বনের প্রাণশক্তি। সেই স্ফটিকটি যুগ যুগ ধরে বনের আত্মাকে ধারণ করে রেখেছে। কিন্তু মানুষের লোভ, অবিশ্বাস আর প্রকৃতি থেকে দূরে সরে যাওয়া সেই স্ফটিকের শক্তিকে ধীরে ধীরে শুষে নিচ্ছে। তাহলে কি ওকে বাঁচানোর কোনো উপায় নেই? উপায় একটিই আছে। যখন পুরনো হৃৎপিণ্ড আর কাজ করে না, তখন নতুন একটি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতে হয়। বনের আত্মা তার নিজের উত্তরসূরিকে বেছে নেয়, এমন একজনকে যার আত্মা বনের মতোই শুদ্ধ এবং নিঃস্বার্থ। লীলা তখনও বুঝতে পারেনি তার দাদির বলা প্রতিটি শব্দ ছিল তারই নিয়তির পূর্বাভাস। গ্রামের সবাই মোড়লের বাড়ির সামনে জড়ো হয়েছে। আমাদের আর অপেক্ষা করলে চলবে না। এই ছায়াক্ষত পুরো গ্রামকে গ্রাস করে ফেলার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। কাল সকালেই আমরা গ্রাম ছাড়ব। কিন্তু আমরা কোথায় যাব? এই বনের বাইরে তো শুধু ঊষর মরুভূমি। মরুভূমিতেও বেঁচে থাকার আশা আছে, কিন্তু এই অভিশপ্ত গ্রামে থাকলে নিশ্চিত মৃত্যু। আমাদের কোথাও যেতে হবে না। আমি আজ রাতেই বনের গভীরে যাব। আমি জীবন স্ফটিকের সন্ধান করব। আমি বনকে বাঁচাবো। লীলা, তুমি পাগল হয়েছ? তুমি একা ওই অন্ধকার জঙ্গলে যাবে না। আমি একা নই, পুরো বন আমার সাথে আছে। আমাকে যেতেই হবে রোহান। এটা আমার ডাক। লীলা কারো কথা না শুনে তার কুঁড়ে ঘরের দিকে রওনা দেয়। লীলা আরেকটু গভীরে প্রবেশ করছে। চারপাশটা ভুতুড়ে এবং প্রাণহীন। সে যত ভেতরে যাচ্ছে, ছায়াক্ষত তত বাড়ছে। মাটি ধূসর এবং আঠালো। গাছ থেকে কালো রসের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। হঠাৎ কয়েকটি ছায়ামূর্তি, যারা দেখতে নেকড়ের মতো কিন্তু শরীরটা ধোঁয়ার মতো, তাকে আক্রমণ করে। সে ঝোলা থেকে কিছু উজ্জ্বল বীজ বের করে মাটিতে ছড়িয়ে দেয়। বীজগুলো থেকে এক ধরনের আলো বেরিয়ে আসে, যা ছায়ামূর্তিগুলোকে দূরে সরিয়ে দেয়। লীলা স্ফটিকটির কাছে গিয়ে তার ওপর হাত রাখে। সে অনুভব করে স্ফটিকটি যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি এসে গেছি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি এসেছ, শুদ্ধ আত্মা। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হে অরণ্যের আত্মা, আমি কিভাবে আপনাকে এবং এই বনকে বাঁচাতে পারি? আমাকে পথ দেখান। এই ছায়াক্ষত মানুষের তৈরি, তাদের প্রকৃতি থেকে দূরে সরে যাওয়ার ফল। এই ক্ষতকে নিরাময় করার মতো শক্তি আমার আর নেই। আমার সময় ফুরিয়ে এসেছে। এই জীবন স্ফটিকের আলো নিভে গেলে এই বন এবং তার সাথে তোমাদের গ্রামও ধ্বংস হয়ে যাবে। তাহলে কি কোনোই উপায় নেই? উপায় একটিই আছে, একটি নতুন হৃৎপিণ্ড।
বনকে বাঁচানোর জন্য একজন মানুষকে তার মানব জীবন ত্যাগ করে চিরকালের জন্য এই জীবন স্ফটিকের সাথে মিশে যেতে হবে। তাকে হতে হবে বনের নতুন আত্মা, নতুন রক্ষক। আপনি আপনি আমাকে বেছে নিয়েছেন। তোমার আত্মা বনের মতোই শুদ্ধ, লীলা। তুমি গাছের ভাষা বোঝো, পশুর কান্না অনুভব করো। তুমি ছাড়া আর কেউ এই আত্মত্যাগ করতে পারবে না। কিন্তু আমি তোমাকে জোর করব না, সিদ্ধান্ত তোমার। তুমি যদি রাজি না হও তবে এই বন এবং তোমাদের গ্রাম দুটোই ধ্বংস হয়ে যাবে। আর যদি রাজি হও তবে বন বেঁচে যাবে, কিন্তু তুমি আর কোনোদিনও তোমার মানব জীবনে ফিরে যেতে পারবে না। তুমি তোমার পরিবার, তোমার ভালোবাসা, তোমার স্মৃতি সব কিছু হারিয়ে ফেলবে। তুমি হবে শুধু বন। লীলার সামনে ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একদিকে তার গ্রাম, তার ভালোবাসার বন, আর অন্যদিকে তার নিজের জীবন, তার স্বপ্ন, তার রোহান। অন্যদিকে অরণ্যপুর গ্রামে রোহান আর স্থির থাকতে পারে না। রোহান বনের দিকে দৌড়াতে শুরু করে। আমি লীলাকে একা মরতে দিতে পারি না। আমি প্রস্তুত। তুমি কি শেষবারের মতো তোমার প্রিয়জনদের বিদায় জানাতে চাও? আমার ভালোবাসার মানুষরা আমার হৃদয়েই আছে, আর আমি তো হারিয়ে যাচ্ছি না। আমি শুধু অন্য এক রূপে বেঁচে থাকব। আমি হব এই গাছের প্রতিটি পাতা, এই নদীর প্রতিটি স্রোত, এই বাতাসের প্রতিটি নিঃশ্বাস। রোহান যখনই এই বনের দিকে তাকাবে, সে আমাকেই দেখতে পাবে। যেই মুহূর্তে সে এই কথা বলে, স্ফটিকটির তীব্র আলোয় জ্বলে ওঠে। ঠিক তখনই রোহান এবং তার সঙ্গীরা সেখানে এসে পৌঁছায়। তারা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। সে দৌড়ে লীলার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটি অদৃশ্য আলোর দেয়াল তাকে আটকে দেয়। লীলা তার দিকে তাকিয়ে শেষবারের মতো হাসে। বিদায় রোহান। লীলার শরীরটা পুরোপুরি আলোর কণায় পরিণত হয়ে জীবন স্ফটিকের ভেতরে বিলীন হয়ে যায়। সবুজ আলোর ঢেউটি বনের প্রতিটি কোণায় পৌঁছায়। ছায়াক্ষতম মিলিয়ে যেতে শুরু করে। মরা গাছগুলোতে নতুন পাতা গজায়। ধূসর মাটি আবার সবুজ হয়ে ওঠে। নদীর জল পরিষ্কার হয়ে যায়। পাখিরা আবার গান গাইতে শুরু করে। বনটি তার পুরনো প্রাণ ফিরে পায়। কেঁদো না রোহান, আমি কোথাও যাইনি। আমি তো তোমার পাশেই আছি। বাতাসের শব্দে আমার কথা শুনবে, পাতার মর্মর ধ্বনিতে আমার হাসি খুঁজে পাবে। আমি এখন এই বন, আর এই বনই আমি। অরণ্যপুর গ্রাম এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দর এবং সমৃদ্ধ। সে আর আগের মতো কঠোর বা বাস্তববাদী নয়। তার চোখে এখন এক গভীর জ্ঞান এবং শান্তি।